অভিযান পেরিয়ে পড়ে চারজন, রহস্যের সব মায়া জাল কাটিয়ে ওঠে একজন। কেসে 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 সে মাস্টারদা, সে মাস্টারদা, সে মাস্টারদা। অন্ধকারে আলোর রাস্তা পথ দেখাচ্ছে মাস্টারদা। নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন বং স্টোরি সার্কেল। এখানে আমরা মাস্টারদার গল্প বলে থাকি। অনেকদিন পর লেখক রনিত ভৌমিকের কলমে মাস্টারদা আবার ফিরে এসেছেন তার নতুন অভিযানের গল্প চিলাপাতার জঙ্গলে নিয়ে। থাকছে টান টান উত্তেজনা, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, থ্রিলার এবং সব শেষে গুপ্তধনও রয়েছে। তাহলে আর দেরি কিসের? যারা যারা এখনো সাবস্ক্রাইবটা করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে বেল নোটিফিকেশনটাও অবশ্যই ক্লিক করে দিন। আসুন তাহলে শোনা যাক লেখক রনিত ভৌমিকের কলমে মাস্টারদা অভিযানের আমাদের পরবর্তী গল্প চিলাপাতার জঙ্গলে। স্নেহের হিমাদ্রি, পত্রের প্রথমেই তোমাদের কুশল ও মঙ্গল কামনা করি। আশা করি সকলে ভালো আছো। তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ ঘটেছিল 3 বছর আগে, শেষবার যখন আমি কলকাতায় গিয়েছিলাম। আকস্মিকভাবে আমার এই পত্র পেয়ে তুমি বিচলিত হবে জেনেও বাধ্য হলাম পাঠাতে। তোমার ফোন নম্বরটি আমি হারিয়ে ফেলেছি। শুধুমাত্র এই ঠিকানাটি ছিল, চিঠিখানা বাধ্য হয়েই পাঠাচ্ছি। আসলে বর্তমান সময়ে আমি বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছি। তুমি তো জানো আমি বন বিভাগে কর্মরত, আর সেই সূত্রেই চিলাপাতায় আমার আশা। আর কয়েক মাস পর আমার অবসর। এখন যাওয়ার আগে একটা বিষয় আমি সুনিশ্চিত করে যেতে চাই, যার কারণে তোমার মতো দক্ষ মানুষের সাহায্যের বড় প্রয়োজন। তাই যদি একবার তুমি আমাদের উত্তরবঙ্গে আসো তবে বড়ই উপকার হয়। মল্লভূমে কচি কাঁচাদের সঙ্গে নিয়ে তোমার সেই অভিযান খবরের কাগজে পড়েছি। দেশের গৌরবময় ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য তোমার মতো মানুষের এগিয়ে আসাটা সত্যিই প্রশংসনীয়। কচি কাঁচাগুলোকেও নিয়ে আসতে পারলে একবার ঘুরে যেও এখান থেকে। আমাদের এখানকার পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে। ইতি আশীর্বাদক হরিহরদা। চিঠিটা পড়া শেষ করে থামল মাস্টারদা। জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আছি আমরা। এখানে আমরা বলতে রাজা, জোনাকি, বিল্টু আর আমি রজত। খুব স্বাভাবিকভাবেই হরিহর চৌধুরী যে কে সেটা জানার কৌতূহল জন্মেছে আমাদের মনে। টেবিলের ওপরে রাখা চিঠির খামের ওপরের ঠিকানাটায় একবার চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, মাস্টারদা, হরিহর চৌধুরী কি তোমার আত্মীয়? ওই আমার পিসেমশায়ের বন্ধুর ছেলে, আমাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তারই চিঠি। হরিহরদা থাকেন উত্তরবঙ্গে, বন বিভাগে কর্মরত, চিলেপাতায় পোস্টিং। কত বছর হয়ে গেল দেখা সাক্ষাৎ নেই। আজকাল মোবাইলের যুগে ব্যাংক বা অফিসের দরকারি চিঠিপত্র ছাড়া ব্যক্তিগত চিঠি লেখার প্রথা তো প্রায় উঠেই গেছে। তাই পোস্টম্যান চিঠিটা দিয়ে যেতে আমি বেশ অবাক হয়েছিলাম। বিল্টুর কথায়
আমরা তিনজনই ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করলাম। তা দেখে মাস্টারদা বলল, বুঝলাম। আর তাই তোরা পড়া বন্ধ করে সবাই মিলে চিঠির রহস্য উন্মোচন করার অপেক্ষা করছিলিস, তাই তো? ছুটির দিনগুলো মাস্টারদার বাড়ি যাওয়াটা আমাদের কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেটা পড়া বোঝার অজুহাতেই হোক কিংবা গল্প শোনার নেশায়। সেদিন যেমন মাস্টারদার মুখে চিলা পাতা শব্দটা শোনা মাত্র রাজা আর জোনাকি তাকে সেই বিষয়ে নানান প্রশ্ন করতে শুরু করে দিল। আসলে আমাদের প্রত্যেকের জীবনের প্রায় ছায়াসঙ্গী হয়ে উঠেছে এই জঙ্গল। মাস্টারদার সঙ্গে তার বিভিন্ন অভিযানে যাওয়ার সুবাদে আমরা গির অরণ্যের মতো ঐতিহাসিক স্থানেরও সাক্ষী থেকেছি। তবে মনে করা হয় পশ্চিমবঙ্গের বুকে, বিশেষ করে উত্তরবঙ্গে, ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা। এই অঞ্চলটি এক কথায় চির সবুজ, নানা রকমের গাছ, ডালে ডালে রং বেরঙের ফুল, তাকালেই নাকি চোখে আরাম মেলে। মাস্টারদার কথায়, আলিপুরদুয়ার জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে তোরসা নদীর পাড়ে অবস্থিত এই চিলাপাতার গভীর জঙ্গল। এই অঞ্চল দিয়ে বয়ে গেছে আরও অনেক ছোট বড় নদী, যেমন কালাচিনি, বুড়িবাসরা, বেনিয়া। আচ্ছা মাস্টারদা, এই আলিপুরদুয়ারে নলরাজার গড় বলে একটা দুর্গ আছে শুনেছি, সেটা কি এখানেই অবস্থিত নাকি? রে রজত, এই দুর্গ চিলাপাতার জঙ্গলের মধ্যেই অবস্থিত। তবে চিলাপাতার এই নল রাজার গড় বা দুর্গের প্রাচীনত্ব নিয়ে অনেক মতবাদ প্রচলিত আছে। কারো মতে এই দুর্গ তৈরি হয়েছিল গুপ্ত যুগে, আবার কারো মতে এই দুর্গ কোচ রাজা প্রাণনারায়ণ তৈরি করিয়েছিলেন। তবে তবে মতবাদ যাই হোক না কেন, এই দুর্গ আজ রক্ষণাবেক্ষণের অভাবে একেবারে হারিয়ে যেতে বসেছে। দুর্গটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে বুনো গুল্ম ও লতাপাতা, একেবারে যা তা অবস্থা। এদিকে বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে যাচ্ছে দেখে আমরা এই আলোচনা তখনকার মতো থামিয়ে দিয়ে যে যার বাড়ি ফিরে গেলাম। কিন্তু মনের মধ্যে ওই সময় একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছিল। সেটা হলো, এবার কি তাহলে আমাদের অভিযান চিলাপাতার জঙ্গলে? দুই দিন পর যখন মাস্টারদার বাড়ি গেলাম, দেখি সে কাগজপত্র গোছাতে ব্যস্ত। আমি জিজ্ঞাসা করলাম, এত কাগজপত্র পেরে কি করছো মাস্টারদা? উত্তরবঙ্গে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আর কি। সেদিন চিঠিতে হরিহরদা কঠিন কোনো অবস্থার কথা উল্লেখ করেছে। তারপর কোনো একটা বিষয় নিয়ে সে সুনিশ্চিত হতে চায়, এটাও লিখেছে। তখন কি আর বসে থাকতে পারি বল? তাছাড়া একটা খটকা আমারও লাগছে, আর তাই হরিহরদার সাথে একবার দেখা করাটা খুবই প্রয়োজন। কারণ এর আগে তাকে এমন চিঠি লিখতে আমি কখনো দেখিনি। কথাটা শুনেই বুঝলাম আমাদের মনের মধ্যে উঁকি দেওয়া সেই প্রশ্ন আদতে সঠিক বলেই প্রমাণিত হয়েছে। হ্যাঁ, মাস্টারদা প্রস্তুতি নিচ্ছে নতুন অভিযানের। কিন্তু আমরা এবার কি তার সঙ্গে আমরা যাব না? না 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 না, এত অল্প সময়ের মধ্যে তোদের নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া তোদের সামনে পরীক্ষা। আমার সঙ্গে একটার পর একটা অভিযানে তোরা যেভাবে জড়িয়ে পড়েছিস, আমি নিশ্চিত তোদের বাবা মারা আমার বিরুদ্ধে একেবারে ক্ষেপে উঠবে। তার চেয়ে ভালো আমি যে কদিন থাকবো না, আমি তোদের নির্দিষ্ট টাস্ক দিয়ে যাব, সেসব কমপ্লিট করে রাখবি। না 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 না, ওসব শুনছি না। আমরাও যাব তোমার সঙ্গে। হ্যাঁ ঠিক বলেছিস, আমরাও যাব। পরীক্ষার পড়া ফিরে এসে করব। হ্যাঁ, এটাই ফাইনাল, আমরাও যাচ্ছি। আরে কি রে জোনাকি, আমরা তো এত কিছু বলছি, তুই চুপ কেন? তুই যাবি না? ধুর, আমার তো ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলো, মাসির শরীরটা একদম ভালো যাচ্ছে না। তাই হয়তো এবার আমার আর যাওয়া হবে না। তোমরাই যাও, ঘুরে আসো। এরপর যা হয়, অর্থাৎ প্রতিবারের মতো আমাদের যাওয়াটা এবারও নিশ্চিত হলো সেই একইভাবে। অর্থাৎ মাস্টারদার নাকে হ্যাঁ রূপান্তরিত করে তারপরে বাড়ির লোকেদের রাজি করানোর একটা দীর্ঘ প্রক্রিয়ার পর। বিষয়টা অনেকটা সেই সরকারি দফতরে গিয়ে কোনো কাজ করানোর মতোই। যাই হোক, আমাদের যাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেল এবং আমরা আবারও মাস্টারদার সঙ্গে বেরিয়ে পড়লাম এক অজানা অভিযানের টানে।
ট্রেনে চাপার আগে মাস্টারদার কথা মতো আমরা প্রত্যেকেই চিলাপাতা সম্বন্ধে কিছু পড়াশোনা করে নিয়েছিলাম। নিজেদের সুবিধার্থে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছিলাম। বাবার মুখে শুনেছিলাম এই চিলাপাতার বনাঞ্চলে নাকি ভোর থেকেই মুখরিত হয়ে ওঠে পাখিদের কলকাকলিতে। বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় এখানে, সারা দিন চলে কিচিরমিচির, ঠিক যেন পাঠশালা। এছাড়াও বনের মধ্যে দেখা পাওয়া যায় বিভিন্ন জন্তুর, যেমন চিতাবাঘ, হাতি, গন্ডার, হরিণ, বাইসন ইত্যাদি। তবে কতটা তাদের দর্শন মিলবে তা এখনো বলা সম্ভব নয়। আর হ্যাঁ, এই অঞ্চলে কিংকোবরা সাপের খুব উপদ্রব। জঙ্গলে ঘোরার সময় তাই পা ফেলতে হয় খুব সাবধানে। বিল্টু তো আমাদের সবাইকে মনে করিয়ে দিল, তোরা কিন্তু আবার ভাবিস না যে চাইলেই জঙ্গলে যাওয়া যায়। ওখানে প্রবেশ করতে গেলে রেঞ্জ অফিস থেকে পারমিট করাতে হয়, তবেই জঙ্গলের অপরূপ শোভার দেখা মিলবে। বাহ, বিল্টু বাবু দেখছি বেশ পড়াশোনা করে এসেছে না? আমরা সেই শুনে মুচকি হাসতে লাগলাম। যথাসময়ে শিয়ালদহ থেকে ছেড়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছুটে চলল। আমাদের নামতে হবে হাসিমারার রেলওয়ে স্টেশনে। ওখান থেকে চিলাপাতার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। সুতরাং গাড়ি ভাড়া করেই আমাদের স্টেশন থেকে যেতে হবে বলে জানালো মাস্টারদা। পরের দিন সকালে মাস্টারদার কথা মতো আমরা হাসিমারার রেলওয়ে স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করে নিলাম এবং তারপরে রওনা দিলাম মাস্টারদার হরিহরদার বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি এগিয়ে চলল। আমাদের তখন বেশ আনন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু জোনাকির আসতে না পারার জন্য মনটা একটু খারাপও করছিল। হরিহরবাবুর বাড়িটা ঠিক চিলাপাতার রেঞ্জের মধ্যে বললেই চলে, পূর্ব হিমালয়ের পাদদেশে আবদ্ধ। চিলাপাতার দিকে যাওয়ার রাস্তাগুলোর দুধারে ধানক্ষেত, আধা গ্রীষ্মমণ্ডলীয় বন এবং সবুজ চা বাগানে পরিপূর্ণ। বলাই বাহুল্য, এই প্রাকৃতিক শোভা পর্যটকদের কাছে খুবই উপভোগ্য। এছাড়া আছে চিলাপাতা যাওয়ার পথে আইকনিক করোনেশন ব্রিজ, যা পার হওয়ার সময় গর্জনকারী তিস্তা নদীর পাহাড়ের ভেতর দিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য পর্যটকদের জন্য এক মন্ত্রমুগ্ধকর চিত্র। ভাগ্যে থাকলে তারা পার্বত্য উপত্যকার উপরে তুষার আচ্ছাদিত দুর্গেরও আভাস পেতে পারে। এছাড়া তোরসা ও বানিয়া নদীর স্রোতধারার তীরে বসবাসকারী আদিম বনের দিকে আনন্দময় যাত্রা নিজেই একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। যেতে যেতে মাস্টারদার মুখে শুনছিলাম ডুয়ার্স সংলগ্ন অন্যান্য সব জঙ্গলের কথা। সেই সব কথার মাঝেই আমরা পৌঁছে গেলাম হরিহর বাবুর বাড়ির গেটের সামনে। বাড়িটা ঠিক আমাদের উত্তর কলকাতার ধাঁচের একটা বাড়ির মতোই। আমাদের গাড়ি থেকে নামতে দেখে একজন 60 ছুঁই ছুঁই ভদ্রলোক তাড়াতাড়ি বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালেন। আর ওনাকে সামনে আসতে দেখেই মাস্টারদা মুখে এক গাল হাসি নিয়ে বলল, কেমন আছো গো হরিহরদা? তা সে রাধারমন যেমন রেখেছেন তেমনই আছি হিমাদ্রি। তবে আমার চিঠি পেয়ে তুমি যে এত ব্যস্ততার মধ্যেও এখানে ছুটে এলে, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ ভাই। এভাবে বলো না তো, তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি, তুমিও তো আমার এক দাদাই নাকি? আর তাই তোমার ডাকে একেবারে দলবল নিয়ে চলে এলাম। বেশ করেছো, বেশ করেছো। তা সব কথা কি এখানেই বলবে? ভেতরে এসো, এসো, তোমাদের আসার খবরটা সকলকে জানাই। আমরা ভেতরে ঢুকতে যাব এমন সময় বিল্টু বেশ ভুরুটুরু কুঁচকে আমার কাছে এসে বলল, ভাই রজত, এনাকে কথা শুরু করার আগে রাধারমন মানে রাধাকৃষ্ণের নাম করতে দেখলাম তো। তাই ইনি কি বৈষ্ণব নাকি রে? বৈষ্ণব হলে তো আবার বাড়িতে সব নিরামিষ। তুই এখন চুপ কর বিল্টু, বাড়ির ভেতরে এখনো ঢুকতে পারলাম না আর তোর খাবার চিন্তা শুরু হয়ে গেল। উফ! মাস্টার তার সামনে এগিয়ে গিয়েছিল। পেছনে ফিরে আমাদের ফিসফিস করতে দেখে ইশারায় আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই আমিও ইশারায় বললাম, তেমন কিছু না। তারপরে আমরা ভেতরে এসে ঢুকলাম। হরিহরবাবুর স্ত্রী অর্থাৎ ইন্দুবালা দেবী এবং ওনার একমাত্র সন্তান শুভাশিসদার সঙ্গে পরিচয় পর্ব শেষ করে
আমরা ওপরের ঘরে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমরা যখন নিচে দুপুরে খাওয়া সারতে এলাম, তখন মাস্টারদা হরিহরবাবুর উদ্দেশ্যে বলল, হরিহরদা, এবার বলো তো, তোমার সেই চিঠির অর্থ কি? আমাকে তড়িঘড়ি এইখানে আসার জন্য কেন বললে? তুমি কি কোনো সমস্যায় পড়েছো? এতগুলো প্রশ্ন যে ওনার দিকে একসঙ্গে ধেয়ে আসবে, হয়তো তার জন্য হরিহরবাবু প্রস্তুত ছিলেন না। তাও উনি আমাদের ধীরে সুস্থে বলতে শুরু করলেন। আসলে অনেক দিন ধরেই দপ্তরের কয়েকজন আমাকে নানাভাবে বিরক্ত করছে সীমাদ্রি। বাবার রেখে যাওয়া একটা পুঁথি সবার সামনে আসতেই এই বিপদ। পুঁথি? হ্যাঁ হ্যাঁ, পুঁথি। মেন্দাবাড়ি দুর্গের ধ্বংসাবশেষ ঘিরে, যা চিলাপাতা ঘন বনাঞ্চলের গভীরে লুকানো একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এই চিলাপাতায় বানিয়া নদীর তীরে ৫ম শতাব্দীতে নির্মিত ঐতিহাসিক মেন্দাবাড়ি দুর্গ, যা নলরাজাগড় নামেও পরিচিত। দুর্গের অবশিষ্টাংশ প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাস নিয়ে উৎসাহীদের আগ্রহী করে। পরবর্তী সময়ে খনন কার্য চালানোর পর একটি পুঁথি সেখান থেকে উদ্ধার হয়। আমার বাবা সেটিকে নিজের কাছে রেখে সেই বিষয়ে পড়াশোনা শুরু করেন। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। বাবা মারা গেছেন, কিন্তু তার মৃত্যুর আগে সে একদিন আমাকে ডেকে এই পুঁথি হাতে তুলে দিয়ে বলেছিলেন যে আমার অবসরের আগে আমি যেন এমন একজনের খোঁজ করি যে কিনা আমাকে এই পুঁথির সাহায্যে দেশের এক অমূল্য সম্পদ উদ্ধার করতে সাহায্য করবে, যার ফলে তোমাকে এখানে আমার ডেকে আনা। হিমাদ্রি, আচ্ছা হরিহরদা, এই পুঁথি যদি তোমাকে তোমার কাকা বাবুই দিয়ে যায়, তাহলে এর বিষয়ে তোমার দপ্তরে সেই কর্মীরা জানলো কিভাবে? আসলে ভুলটা আমারই হয়েছিল, বুঝলে। সেবার নিজের বন্ধু মহলে নানান কথার মাঝে এই বিষয়টা আমি বলে ফেলেছিলাম, আর তারপরই ওই লোকগুলো কিভাবে জেনে গেল বুঝতে পারছি না। সেই থেকেই শুরু হয়ে গেল ওদের ভয় দেখানো। প্রথমে ব্যাপারটা কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেটা বেড়ে আমার পরিবারের উপর এসে পড়েছে। ছেলের বিয়ে দেব, তার মধ্যে ওর বা আমার স্ত্রীর উপর কোনো বিপদ এসে পড়লে আমি কি ঠিক থাকতে পারবো বলো? একদিকে এই পুঁথি, যেটা আমি কিছুতেই ওদের হাতে তুলে দিতে পারবো না, আর অন্যদিকে নিজের পরিবার। তাই এই দুইয়ের মাঝে পড়ে আমার খুব খারাপ অবস্থা। কি করব কিছুই ঠিক করে উঠতে পারছি না। কিন্তু আমি তো আর গোয়েন্দা নই, এমনকি সেই অর্থে কোনো ট্রেজার হান্টারও নই। অতএব আমি তোমাকে যে ঠিক কতটা সাহায্য করতে পারবো তা বলতে পারছি না, কিন্তু দেশের সম্পদ রক্ষা করার তাগিদে একটা চেষ্টা তো আমি অবশ্যই করব। মাস্টারদার কথা শুনে মনে হলো হরিহরবাবুর সাথে সাথে ওনার স্ত্রী এবং ছেলে সকলেই একটু আশ্বস্ত হলেন। ডুয়ার্সের চিলাপাতা জঙ্গল ইতিহাসের ছোঁয়ায় এক প্রকৃতি সমৃদ্ধ স্থান। তার সমৃদ্ধ উদ্ভিদ, প্রাণী জগৎ এবং মুগ্ধকারী নদীর স্রোত, তার প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশে ভ্রমণকারীদের হৃদয়কে বরাবর আটকে রেখেছে। তবে পুঁথি ঘেটে মাস্টারদা কিভাবে এই অভিযান শুরু করবে সেটাই এখন দেখার। সেদিন রাতে হরিহরবাবু আমাদের ঘরে এসে মাস্টারদার হাতে সেই প্রাচীন পুঁথি তুলে দিয়ে বললেন, এই পুঁথিটা পড়ে দেখার আগে একটু নল রাজার দুর্গ সম্বন্ধে পড়ে নিও, কারণ দুর্গটি নিয়ে নানান মত রয়েছে। তবে আমি যেহেতু এই সমস্ত বিষয়ে তেমন আগ্রহ কোনোদিনই দেখাইনি, তাই এই বয়সে এসে আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। বুঝেছি হরিহরদা, আমি দেখছি কতটা কি করতে পারি। মাস্টারদার সাথে কথা বলে উনি চলে গেলেন, আর মাস্টারদাকে দেখলাম সেই পুঁথি খুলে পড়তে লাগলো। অবাক চোখে সেই দিকে তাকিয়ে বিল্টু আর আমি প্রশ্ন করলাম, এ কি মাস্টারদা, উনি যে বলে গেলেন আগে নলরাজার দুর্গ সম্বন্ধে ভালো করে পড়ে নিয়ে তারপর পুঁথি খুলতে? কিন্তু তুমি যে... রাজা, এই ঘরের আলোটা নিভিয়ে স্টাডি টেবিলের আলোটা জ্বালিয়ে দিত। আর তোদের কি মনে হয় আমি এই বিষয়ে কোনো রিসার্চ করে আসিনি? শোন, হিমাদ্রি শেখর দাশগুপ্ত ওরফে তোদের এই মাস্টারদা কোথাও যাওয়ার আগে সেই স্থান সম্বন্ধে সমস্ত তথ্য নিয়ে তবেই সেখানে পা দেয়, নচেত নয়। শোন তাহলে, নল রাজার গড় বা সেই দুর্গ নিয়ে অনেক ইতিহাস কিন্তু লোকমুখে ঘোরাফেরা করে।
যার মধ্যে সবচেয়ে বেশি যেটা শোনা যায় তা হলো গুপ্ত যুগে নল রাজার আদেশে এই দুর্গ তৈরির কথা। এ বিষয়ে আমি তোদের আগেও বলেছিলাম, জানি না তোদের কার কার মনে আছে। আমার মনে আছে মাস্টারদা। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে আছে। আমি আর কি করব, অত ইতিহাসের কথা আমি মনে রাখতে পারি না। আমি ভুলে গেছি গো মাস্টারদা, আমাকে ক্ষমা করো। এমন করলে কি চলে বেল্টু? যেখানে ঘুরতে যাবি সেখানকার ইতিহাসটা অন্তত ওই সময়ের জন্য হলেও নিজের মাথায় রাখার চেষ্টা করবি, নচেত ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে যে। এরপর মাস্টারদা আবারও তার আগের কথায় ফিরল। নল রাজার বিশ্বস্ত অনুচর বীর চিলারায় গভীর এই জঙ্গলে ভুটান সেনাদের আগ্রাসন রুখতে এই দুর্গটি নির্মাণ করেন। এই দুর্গ থেকেই ভুটান সৈনিকদের সঙ্গে গেরিলা যুদ্ধ করা হতো। এই দুর্গে তখন হাজার হাজার সশস্ত্র সৈনিক রাখা হতো। চিলারায়ের নামে যেহেতু চিলাপাতার জঙ্গলের নাম হয়, তাই দুর্গটি নল রাজার নামে নামকরণ করা হয়। আবার অন্য একটি মতানুসারে মহাভারতের নল দময়ন্তী উপাখ্যানের নল রাজা আর এই নল রাজা নাকি একই ব্যক্তি, যদিও এই মতবাদের পক্ষে কোনো যুক্তি নেই বলেই মনে করা হয়। তা মাস্টারদা, কোন মতকে তুমি এখন বেশি গুরুত্ব দিচ্ছ? আগামীকাল ওই স্থানে যাওয়ার পরই বিষয়টা পরিষ্কার হবে রাজা, কারণ আমাদের ভারতবর্ষে এমন বহু ইতিহাস বা পৌরাণিক কাহিনী আছে যা আদতে ব্যবহৃত হয় আসল সত্যকে গোপন করতে। তাই সব সময় একটা কথা মনে রাখবি, মিথ ইজ অলওয়েজ নট এ মিথ। মাস্টারদার শেষ বাক্যটা ছোট হলেও আমাদের সে ওই বাক্যর মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিল। আমি, রাজা আর বিল্টু তারপর মাস্টারদার কথা মতো বড় খাটটায় গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সে স্টাডি টেবিলের সামনে রাখা চেয়ারটাই বসে রইল, আর তার হাতে হরিহর বাবুর দেওয়া সেই পুঁথি। পরিকল্পনা মাফিক পরদিন মাস্টারদার সঙ্গে আমরা সকালেই জঙ্গলের মধ্যে অবস্থিত নল রাজার দুর্গটি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য চাইলেই জঙ্গলের ভেতরে যাওয়া যায় না, পারমিট করাতে হয় রেঞ্জের অফিস থেকে। তবে হরিহরবাবু যেহেতু বন দফতরের কর্মী, তাই রেঞ্জ অফিস থেকে দিনের দিনই পারমিট পেতে আমাদের তেমন কোনো অসুবিধা হলো না। সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেলে জঙ্গলে ঢোকার ছাড়পত্র। অচেনা জঙ্গলে একা একা না ঘোরাই ভালো, তাই আমাদের সঙ্গে পরিমল সর্দার নামক একজন গাইডকে হরিহরবাবু জুড়ে দিয়েছিলেন। রেঞ্জ অফিস থেকে 5 কিলোমিটার দূরে গভীর জঙ্গলে এই নল রাজার দুর্গ, কিন্তু চিলাপাতা জঙ্গলটি এত বড় যে স্বাভাবিকভাবেই আমাদের পৌঁছতে অনেকটা সময় লেগেছে। ওই গভীর জঙ্গলে প্রবেশ করতেই ঝিঁঝি পোকার ডাক প্রথম কানে আসলো। তারপরে আমরা যত এগোচ্ছি তত যেন জঙ্গলের গভীরতা ক্রমশ বাড়ছে। সূর্যের আলোর প্রবেশ প্রায় নেই বললেই চলে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বুনো পশুদের গন্ধ। সবুজের পাকদণ্ডী পদে পদে ধূসর রাস্তা যেন মিলিয়ে যাচ্ছে। জঙ্গলের ওই নির্জনতা আর ঝিঝি পোকার ডাক যেন মিলেমিশে যায় একসঙ্গে। সেই নল রাজার দুর্গের সামনে এসে যখন আমরা উপস্থিত হলাম, তখন আগাছায় ঢাকা দুর্গটি আমাদের চোখের সামনে দেখে বড্ড দুঃখ লাগছিল। মনে হচ্ছিল যেন বয়সের ভারে নুয়ে যাওয়া গড়টির গোটা দেহটি আজ প্রায় ভগ্নপ্রায়। পোড়া মাটির ইটের তৈরি এই দুর্গের খাঁজে খাঁজে বিষাক্ত মাকড়সা, সাপেদের নির্জন ডেরা, ঘাসে ঘাসে জোঁকের ছড়াছড়ি। তবে গড়ের আশপাশ ঘুরলেই স্পষ্ট অনুভব করা যায় কোনো এককালে এখানে অনেক মানুষের বসবাস ছিল। পোড়ামাটির ইট দিয়ে জঙ্গলের এক বিরাট অংশ সুরক্ষিতভাবে ঘেরা রয়েছে। ধারণা হলো যে শত্রু এবং বুনো পশুদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত পোড়া মাটির ইট দিয়ে এই দেওয়ালটা নির্মাণ হয়েছিল। স্থানের জন্য একটা পুকুরও খনন করা হয়েছিল সেইখানে, জঙ্গলের মধ্যে যা আজও বর্তমান। তবে তা এখনও একেবারেই পরিত্যক্ত। এই নল রাজার গড়ের টানে প্রতি বছর চিলাপাতার জঙ্গলে হাজারে হাজারে পর্যটক ভিড় জমান ঠিকই, কিন্তু এই গড়ের ইতিহাস নিয়ে তাদের একেবারেই মাথা ব্যথা নেই।
আমাদের সঙ্গে থাকা গাইড পরিমল জানালো যে সে ওখানকারই স্থানীয় বাসিন্দা। ওনাকে দুঃখের সাথে বলতে শুনলাম, হ্যাঁ বাবুরা, এ দুর্গের চারপাশের অবস্থান আর ঐতিহাসিক কাহিনী পর্যটকদের তেমনভাবে মুগ্ধ করে না। তারা আসেন ছবি তুলতে আর ও পশু পাখি দেখার আশায়। ফলে দুর্গটি আজ পুরোপুরিভাবে ধ্বংসের মুখে। বন বিভাগ আর প্রত্নতাত্ত্বিক বিভাগের সমন্বয়ের অভাবে আজ এই ঐতিহাসিক দুর্গটি গভীর অরণ্যের নির্জনতায় বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। তোমরা নিজেরা তো উদ্যোগ নিয়ে সরকার কর্তৃপক্ষের সাথে একবার কথা বলে দেখতে পারো। সবকিছু অন্যদের হাতে ছেড়ে দেওয়াটা কি ঠিক পরিমল? আমরা আদিবাসী লোকজন কোনো রকমে এখানে দুমুঠো খেয়ে বেঁচে আছি বাবু। ওইসব ঝামেলা কেই বা নিতে চায় বলেন। দৌড়দৌড়ি করে নিজের সময় নষ্ট করা ছাড়া কিছুই লাভ হবে না। আমরা দুর্গটি ভালো করে ঘুরে ঘুরে দেখছি, এমন সময় মাস্টারদা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে তোরা যে জায়গাটা দেখছিস এর মধ্যেই কিন্তু দুর্গটি সীমাবদ্ধ নয়। ক্ষেত্রের আয়তন কিন্তু আরও বেশি। পরেশ দাশগুপ্ত অরণ্য ছায়ায় দুর্গ নামে একটি বইতে এই নল রাজার গড় নিয়ে কিন্তু লিখেছেন। সেই লেখা অনুযায়ী এর মূল উদিচ্য রেখা থেকে প্রায় 300 ডিগ্রি পূর্বকোণে প্রসারিত এই দুর্গ। এর ধ্বংসাবশেষটি ৭৯.22 অক্ষরেখা থেকে 23.23 দ্রাঘিমায় অবস্থিত। কিছুটা লম্বাকৃতি ও চতুষ্কোণে দুর্গটি উত্তর পূর্ব অংশে একটি ক্ষুদ্রতর চতুষ্কোণের মতো বিচ্ছিন্ন। মধ্যের অধুনা পরিখাটি পূর্ব দিকে গভীর আর অরণ্যের মধ্যে এঁকে বেঁকে মিলিত হয়েছে বানিয়া নদীর সঙ্গে। এই পরিখার অপর অংশটি মিলিত হয়েছে সুগঠিত প্রাকারের ওপারে দুর্গের বিস্তার পথ অনুসারে পরিখাতে বা কৃত্রিম জলখাতে। স্থানে স্থানে সিঁড়িযুক্ত ও সমকোণ বাহু বিশিষ্ট আকৃতির পরিখাটি চওড়ায় প্রায় 13.20 মিটার। এর দ্বারা বিচ্ছিন্ন দুর্গের অংশটি প্রায় 113.80 মিটার, প্রস্থে 41.40 মিটার। সত্যি মাস্টারদা কত কিছু রিসার্চ করে এসেছে। এত নিখুঁতভাবে প্রত্যেকটা মাপ যে এমন সাবলীলভাবে বলে দিল, আমরা প্রত্যেকে এমনকি পরিমলও অবাক হয়ে গিয়েছিল। একজন প্রকৃত অর্থে রিসার্চার কেমন হয় তার জলজান্ত উদাহরণ আমাদের এই মাস্টারদা। তবে আমাদের ঘোড়া আর মাস্টারদার অনুসন্ধানের কাজে সেদিন বড্ড তাড়াতাড়ি ইটি চেনে দিল বৃষ্টি। আমরা তাড়াহুড়ো করে তাই গাড়িতে উঠে পড়লাম এবং ফিরে এলাম হরিহরবাবুর বাড়ি। দুপুরে খাওয়ার পর আমরা সবাই ঘরে ফিরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের কারোর চোখেই ঘুম এলো না। মনের মধ্যে তখন অনেক প্রশ্ন উত্তরের আশায় উঁকি দিচ্ছিল। সেই সময় বৃষ্টির মধ্যে বারান্দায় মাস্টারদাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর রাজা তার কাছে গিয়ে দাঁড়ালাম। পেছন থেকে আমাদের পায়ের শব্দ শুনে মাস্টারদা সেদিকে ফিরে বলল, আরে তোরা আবার উঠেলি কেন? বৃষ্টি জল গায়ে লাগাস না। মাস্টারদার কথা উপেক্ষা করেই আমরা তার পাশে গিয়ে বসলাম। আচ্ছা মাস্টারদা, এই হরিহরবাবুর বিষয়টা নিয়ে তুমি কি ভাবছো বলো তো? ওই পুঁথি অনুযায়ী কি এখানে আদেও গুপ্তধন রয়েছে? কেন জানি না, এটা ঠিক আমাদের বিশ্বাস হচ্ছে না। বারান্দার এক পাশে রাখা ওই তুলসী গাছটাও বোধহয় সত্যিটা জানার জন্য অধীর আগ্রহে রয়েছে। কিন্তু মাস্টারদা যে এত সহজে এই প্রশ্নের উত্তর দেবে না তা আমি জানি। তাই ঠোঁটে হাসি রেখেই তিনি বললেন, আচ্ছা মুশকিল তো, আমাকে তোরা গোয়েন্দা ঠাউরেছিস নাকি রে? এমন সব অনুসন্ধান তো একজন গোয়েন্দাই করেন, আমি কি তেমন কোনো ব্যক্তি নাকি? ধুর, মস্করা না করে মাস্টারদা বলো না প্লিজ। আমরা কথাটা শুনে এইবার লক্ষ্য করলাম তার গালের পেশি দুটো শক্ত হয়ে গেল। গম্ভীর গলায় মাস্টারদা বলল, কেন জানি না, আমার মনে হচ্ছে এখানে গুপ্তধন থাকলেও থাকতে পারে। আর এটা ভাবার একটাই কারণ, পুঁথির মধ্যে থাকা ওই একটা ধাঁধা। বলো কি মাস্টারদা, পুঁথির মধ্যে ধাঁধা? রে, পুঁথিতে লেখা বিশেষ কয়েকটা অংশকে ভেঙে যদি শব্দের পিঠে শব্দগুলোকে বসাই তাহলে একটা ধাঁধাই দাঁড়ায়। সেটা অনেকটা এই রকম: সোনালি অঙ্গে যার কণ্ঠে বজ্রধ্বনি,
চিলার চরণে আজ নীরবে ঘুমায় সে। কবর থেকে যদি যাও জাগাতে তারে, ঝরবে রক্ত, আহত হবে তার প্রহরী যে। আজ ওই সময় যদি বৃষ্টিটা না নামতো তাহলে অনেকটা কাজ এগিয়ে যেত, বুঝলি? আচ্ছা, এই 4টে লাইনের অর্থ কি তুমি খুঁজে বের করতে পেরেছো? পেরেছি, তবে পুরোটা নয়। একটা জায়গায় গিয়ে বারবার আটকে যাচ্ছি। ওই শেষের লাইনটার মানে জানাটা খুব জরুরি, নয়তো এই ধাঁধাটার মানেটা কিছুতেই বোঝা সম্ভব হচ্ছে না। বাইরে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কথোপকথন বেশ অনেকক্ষণ চলল। পরে সন্ধেবেলায় নিচে নেমে আসার পর মাস্টারদাকে হরিহরবাবুর উদ্দেশ্যে বলতে শুনলাম, হরিহরদা, এই বৃষ্টির জন্য আজকের দিনটা একেবারে মাঠে মারা গেছে, বুঝলে? তাই আগামীকালেও একবার জঙ্গলে যেতে চাই। তুমি প্লিজ একবার পারমিশনটা এনে দিও। হরিহরবাবুকে দেখলাম উনি মাস্টারদার কথা অনুযায়ী রেঞ্জ অফিসে ফোন করে আমাদের আগামীকালের যাওয়ার বিষয়টা পাকা করে ফেললেন। পরদিন তাই ফের একবার আমরা বেরিয়ে পড়লাম চিলাপাতা জঙ্গলের সেই দুর্গের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, গতকাল আমাদের সঙ্গে থাকা গাইড পরিমল আজও ছিল আমাদের সঙ্গে। একদিকে মাস্টারদা তার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, অন্যদিকে আমরা সেই স্থানের ইট তথা ইতিহাসকে স্পর্শ করে সেই মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করছি। এমন সময় হঠাৎ একজন মাঝবয়সী লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আপনারা চৌধুরী বাবুর বাড়ি থেকে আসছেন না? অচেনা ব্যক্তির মুখে এমন প্রশ্ন শুনে মাস্টারদাই উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়? নমস্কার, আমি রঘুনাথ গোস্বামী, এই রেঞ্জ অফিসারে কর্মরত। গতকাল অফিসে করা চৌধুরী বাবুর ফোনটা আমি ধরেছিলাম। আমি আপনাদের আজ এখানে আসবার সব ব্যবস্থা করেছি, সেই জন্য বলতে পারেন আপনাদের সঙ্গে আলাপ করতে চলে এলাম আর কি। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ওই চৌধুরী বাবু লোকটি কিন্তু একটু খ্যাপাটে। ইদানিং তার খ্যাপামিটাও বেড়েছে শুনলাম, কি সব আবল তাবল কথা বলছে। তামশাই, সেই ব্যাপারেই কি আপনাদের এখানে পদার্পণ? খ্যাপামি বলতে আপনি ঠিক কী বিষয়ে ইঙ্গিত করতে চাইছেন? আর তাছাড়া একজন ব্যক্তিকে হুট করে এমন বলে দেওয়াটা কি সঠিক বলে আপনার মনে হয়? মাস্টারদার কঠোর শব্দ প্রয়োগ দেখে রঘুনাথ বাবু চুপ করে গেলেও মাস্টারদা ছাড়ার পাত্র নয়। তাকে ফের বলতে শুরু করলাম, এক মিনিট, আপনি কি আমাদের পিছু করছেন নাকি? আরে না না, কি যে বলেন আপনি, আমার তেমন কোনো উদ্দেশ্যই নেই। আমি আসলে জঙ্গল সাফারিতে আসা দুটো গাড়ির পর্যবেক্ষণ করতে রাউন্ডে বেরিয়েছিলাম। এই আপনাদের গাড়ি এখানে দাঁড়িয়ে, তাই ভাবলাম খবর টবর নিয়ে আসি, কোনো অসুবিধা হলো কিনা। আর যদি ওই চৌধুরী বাবুর খ্যাপামের কথা বলেন, তাহলে বলবো যে উনি কিছু মাস যাবৎ এই দুর্গ নিয়ে যা শুরু করেছেন তা পাগলের পাগলামি ছাড়া আর কিছুই নয় মশাই। ওনার পিতার খুঁজে পাওয়া এক পুঁথি থেকে নাকি এটা জানা যায় যে এখানে কোনো গুপ্তধন রয়েছে। আচ্ছা, আপনি বলুন দেখি, এখানে যখন খনন কার্য হয়েছিল তখন কিছুই তো বের হয়নি, অথচ ওনার পিতা এমন এক পুঁথি খুঁজে পেলেন কিভাবে? হ্যাঁ, এটা কি আদৌ সম্ভব? আপনার সব যুক্তিই তো বুঝলাম, কিন্তু এই পুঁথির কথা আপনি জানলেন কি করে? না না, মানে ওই ডিপার্টমেন্টের লোকজনের মুখে শুনেই আমি যা বলছি আর কি। আর তাছাড়া এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন ইতিহাসবিদ প্রমোদ নাথ। তার কথা অনুযায়ী নল রাজার দুর্গ সম্বন্ধে যতটুকু জানা যায় তা হলো ওই আলিপুরদুয়ারের মহকুমা শাসক জেসি সেনগুপ্ত এবং জলপাইগুড়ির জেলা শাসক করুণাকেতন সেন 1951 সালে প্রথম সরকারি নজরে আনেন চিলাপাতার গভীর জঙ্গলের এই ভগ্নপ্রায় দুর্গকে। তারপর প্রায় 12 বছর বাদে 1966 সালে তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক পরেশচন্দ্র দাশগুপ্ত এই গড়টি পরিদর্শনে আসেন। 3 মাস ব্যাপী এখানে খনন কার্য চালান। পরে বর্ষা এসে যাওয়ায় খনন কার্য যদিও স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে এই নল রাজার দুর্গ সম্বন্ধে আর তেমন কোনো অনুসন্ধান হয়নি। ফলে এই পুঁথি এখান থেকে মিলেছে বলে চৌধুরী বাবু যে গল্প কথা রটাচ্ছেন তা সম্পূর্ণভাবে গুজব ছাড়া আর কিছুই নয়। বক্তব্য শেষ করে রঘুনাথ বাবু চলে গেছেন বেশ কিছুক্ষণ আগে, কিন্তু ওনার বলে যাওয়া শেষ কথাগুলো যেন তখনও আমাদের মাথায় ঘুরছে। মাস্টারদার দিকে চেয়ে বুঝলাম তার অবস্থাও আমাদেরই মতো।
যাই হোক, আমরা ওই স্থান থেকে বেরিয়ে এবার গেলাম মেন্দাবাড়ি পরিদর্শনে। চিলাপাতা ফরেস্টে আছে 5টি বিট, তার মধ্যে অন্যতম হল এই মেন্দাবাড়ি। চিলাপাতার ঠাস বুনট বনে এর অবস্থান। এখানে আছে পশ্চিমবঙ্গ সরকারের একটি ইকো ট্যুরিজম রিসর্ট, নাম মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প। চিলাপাতা জঙ্গলে ক্যাম্পের মতো এখানেও রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে, সুতরাং মানুষ চাইলেই এর অভিজ্ঞতা নিতে পারে। কান পাতলে এখানেও শোনা যায় ঝিঁঝির ডাক, পাশাপাশি শোনা যায় বিভিন্ন জন্তুর ডাকও। পরিমল আমাদের আরও জানালো, বাবুরা, এই মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পে বিদ্যুৎ নাই বটে। ও আসলে মানুষ এখানে এলে যাতে তারা জঙ্গলের আদিম রূপটি উপভোগ করতে পারে, তার জন্য এই ব্যবস্থা। এই ক্যাম্পে সন্ধেবেলায় আদিবাসী নাচ গানের অনুষ্ঠান হয়। এরপর আমরা আরও একবার ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে চিলাপাতা মেন্দাবাড়ির জঙ্গল ঘুরে ফিরে এলাম হরিহরবাবুর বাড়ি। সেই রাতে খাওয়ার টেবিলে ইন্দুবালা দেবী খাবার পরিবেশন করার সময় মাস্টারদা হরিহরবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা হরিহরদা, রেঞ্জ অফিসে কর্মরত ওই রঘুনাথ গোস্বামী কেমন লোক? ওকে তুমি চিনলে কিভাবে হিমাদ্রি? আসলে আজ নলরাজার দুর্গের সামনে ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটে। উনি তো আজ আমাদের জঙ্গলে যাওয়ার বিষয়টা মঞ্জুর করিয়েছেন, তাই না? তা কি বলছিল সে? নিশ্চয়ই বলছিল যে চৌধুরী বাবু একজন পাগল খ্যাপাটে মানুষ, হ্যাঁ, পুঁতি নিয়ে পাগলামো করছে। না মানে ওই আর কি। দেখো হিমাদ্রি, রঘুনাথ গোস্বামী লোকটা মোটেই সুবিধের লোক নয়। ওর অনেক বদনাম রয়েছে। অফিসে ঘুষ নিয়ে অন্যদের চাকরি পেতে সাহায্য করা থেকে শুরু করে এমনকি জঙ্গলে রামগুয়া গাছ এবং অন্যান্য জন্তু চোরা পাচারের সঙ্গেও নাকি ওর যোগ রয়েছে বলে খবর আছে। রামগুয়া গাছ? সেটা কি জিনিস? আমাদের চিলাপাতার জঙ্গলে এক বিশেষ প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়, তার নাম রামগুয়া। এই গাছে কেউ আঘাত করলে সেখান থেকে রক্তের ধারা বয়ে আসে, বুঝলে বিল্টু বাবু? তবে দিন দিন এই গাছের সংখ্যা ক্রমশ কমে আসছে। বলেন কি, এমনটাও হয়? একেবারে রক্তের মতো? হ্যাঁ রে রাজা, আসলে এই গাছের দেহ খোদাই করলে সেই স্থান থেকে সাদার বদলে লাল আঠালো রস বের হয়, আর সেই কারণেই এই রামগোয়া গাছ বিরল প্রজাতির। ইউরেকা, পেয়েছি! এইবার পুরোটা মিলে গেছে। আমার কাজ অনেকটাই তুমি সহজ করে দিলে হরিহরদা। মাস্টারদা, তুমি কি ধাঁধার উত্তর পেয়ে গেছো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ধাঁধার উত্তর আমি পেয়ে গিয়েছি। তার জন্য হরিহরদা আর বিল্টুর অবশ্য ধন্যবাদ প্রাপ্য। ওখানে উপস্থিত আমরা ছাড়া বাকিরা, অর্থাৎ হরিহর বাবু, ওনার স্ত্রী এবং ছেলে, কেউই আমাদের কথার মানে বুঝতে পারছিলেন না। ফলে ওনাদের মুখে যেন একটা বড় জিজ্ঞাসার চিহ্ন ফুটে উঠছিল। হরিহরবাবুকে তাই বলতে দেখলাম, তোমরা ঠিক কি নিয়ে কথা বলছো হিমাদ্রি? আমি ঠিক বুঝতে পারছি না। যেহেতু পুঁথির মধ্যে থাকা ধাঁধার সঠিক অর্থ খুঁজে বের করতে পারছিলাম না, তাই তোমাকে আর এই বিষয়ে কিছু জানাইনি। আসলে হরিহরদা, আমরা যদি নলরাজা ও চিলা রায়ের ইতিহাসকে সত্য বলেই ধরে নিই, তাহলে পুঁথিতে লেখা কয়েকটা বিশেষ অংশকে ভেঙে শব্দের পিঠে শব্দগুলো বসালেই তাহলে যে ধাঁধাটা দাঁড়ায় সেটা অনেকটা এই রকম: সোনালি অঙ্গে যার কণ্ঠতে বজ্রধ্বনি, চিলা চরণে আজ নীরবে ঘুমায় সে। কবর থেকে যদি জাগাও তারে, ঝরবে রক্ত, আহত হবে প্রহরী যে। বলো কি হিমাদ্রি? হ্যাঁ হ্যাঁ, আর এই ধাঁধার উত্তর হচ্ছে একটি সোনালি ড্রাগনের মূর্তি। আমরা উপস্থিত সবাই কথাটা শুনে অবাক হয়ে গেলাম। তবে হরিহরবাবু মাস্টারদার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আমি বলেছিলাম না, আমার বাবার রেখে যাওয়া পুঁথি মিথ্যে বলছে না। দেখলে তো, ওই সোনার ড্রাগনের মূর্তি হলো ওই গুপ্তধন। এই কথোপকথনের মাঝে সুভাষিসদাকে দেখলাম গুপ্তধনের বিষয়ে সে তেমন উত্তেজিত না হয়ে বেশ গম্ভীর গলাতেই মাস্টারদাকে বলল, পুরোটা যে স্পষ্ট হলো না হিমাদ্রিদা, মানে একটু খুলে বলবে আমায়? আমি আসলে জানতে চাইছি, তুমি কিভাবে বুঝলে যে এটা সোনার ড্রাগনের মূর্তি?
এখানে যে গুপ্তধন পাওয়া যেতে পারে এটা নিয়ে আমার মনে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ওই দুর্গে হাজার হাজার সশস্ত্র সৈনিক রাখা হতো। ভুটান সৈনিকদের সঙ্গে ওখানে গেরিলা যুদ্ধও হয়েছে, ফলে মনে হয়েছে কিছু ধনরাশি মিললেও মিলতে পারে। যদিও যতই পুঁথির গভীরে গেছি ততই যেন একটা বিষয় আমার চোখে পড়েছে। আর এই ধাঁধার মূল শব্দগুলোকে যদি একটু অনুসন্ধান করে দেখা যায় তাহলেই বোঝা যাবে ঐতিহ্যগতভাবে অনেক পাহাড় এবং উপত্যকায় বজ্রধ্বনি ভুটানকে ড্রাগনের কণ্ঠস্বর বলে মনে করা হয়, এবং এই দেশটিকে তার মাতৃভাষায় থান্ডার ড্রাগনের দেশও বলা হয়। সুতরাং এখানে সোনালী অঙ্গে বলতে যে সোনার ড্রাগনের মূর্তি, এটা তো স্পষ্ট। এবার আসি দ্বিতীয় এবং তৃতীয় লাইনের অর্থে। এখানে চিলা রায়ের দ্বারা নির্মিত ওই নল রাজার দুর্গের কথাই বলা হয়েছে, যার চরণ অর্থাৎ মাটির নিচে আমাদের আড়ালে চাপা পড়ে রয়েছে বহু বছর ধরে। আর আর ওই শেষ লাইনটা? হ্যাঁ, বলছি। আসলে এই শেষের লাইনটা আমাকে বুঝতে অনেকটাই সাহায্য করেছে বিল্টুর ওই রামগুয়া গাছ নিয়ে প্রশ্নটা। রক্ত ঝরবে, প্রহরী আহত হবে, এটা যে রামগুয়া গাছের বিষয়ে বলা হয়েছে সেটা কোনোভাবেই প্রথমে বুঝতে পারিনি। ওই গাছের দেহে আঘাত করলে যে লাল রক্তের মতো আঠালো রস বের হয়, এটা কিছুতেই মাথায় আসছিল না। অতএব পুরো বিষয়টা এই দাঁড়ালো যে নল রাজার দুর্গের সামনে অবস্থিত রামগুয়া গাছের নিচেই সোনার ড্রাগনের মূর্তির সন্ধান মিলবে। সুতরাং গুপ্তধনের অস্তিত্ব যাচাই করতে হলে ওইখানে আবার খনন কার্য চালাতে হবে, যার অনুমতি সরকার কর্তৃপক্ষ এই মুহূর্তে আদৌ দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাস্টারদার মুখে পুরো বিষয়টা শোনার পর আমরা কেউই সেই রাতে ঘুমোতে পারছিলাম না। সোনার ড্রাগনের মূর্তি নিয়ে মনের মধ্যে তখন অনেক প্রশ্ন জেগেছে। ফলে বিছানা থেকে উঠে সেই সময় বারান্দায় মাস্টারদাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি পাশে গিয়ে দাঁড়ালাম। মাস্টারদা আমাকে দেখতে পেয়ে বলল, তোদের মনে অনেক প্রশ্ন রয়েছে, তাই না রে রজত? হ্যাঁ গো মাস্টারদা, তাই তো রাতে ঘুম আসছে না। আচ্ছা, সোনার ড্রাগনের মূর্তি খুঁজে বের করে তুমি কার হাতে তুলে দেবে? মানে আমি তো জানি এত বছর পর উদ্ধার হওয়া কোনো ঐতিহাসিক জিনিস সরকারের সম্পত্তি হয়ে যায়। আর তাছাড়া রঘুনাথ বাবুর বিষয়টা নিয়ে তুমি কি ভাবছো বলো তো? আমার কেন জানি না ওনাকে খারাপ মানুষ বলে মনে হচ্ছে। কেন জানি না আমার মন বলছে আজ রাতে কিছু একটা ঘটবে। মানে কি ঘটবে সেটা আমার পক্ষে বলা সম্ভব না রে। এইখানেই তো আমার মতো একজন রিসার্চার আর একজন গোয়েন্দার পার্থক্য। বলতে বলতে মাস্টার তা ঘরে ঢুকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার দেখা দেখি আমিও ঘরের লাইট নিভিয়ে আর সময় নষ্ট না করে ঘুমোতে গেলাম। সেই রাতটা মনে হচ্ছিল যেন কিছুতেই কাটতে চাইছে না। অমাবস্যা না হয়েও চারদিকটা যেন ঘোর অন্ধকার। একদিকে যেমন দূর থেকে তোরসা নদীর জলের স্রোতের আওয়াজ জানলা ভেদ করে কানে ভেসে আসছে, অন্যদিকে জঙ্গলে থাকা চিতাবাঘ, হাতি, গন্ডারের মতো নানান জন্তুর ডাকও শোনা যাচ্ছিল। শান্ত, তবুও যেন অশান্ত লাগছে সবকিছু। পরদিন সকালে ঘুম ভাঙতেই সর্বপ্রথম যে খবরটা শুনলাম তা শুনে বুঝলাম যে গত রাতে মাস্টার তার আশঙ্কায় সঠিক প্রমাণিত হয়েছে। হ্যাঁ, হরিহর বাবুর একমাত্র ছেলে ওরফে সুভাষিসদা আর আমাদের মাঝে নেই। আজ সকালে তার মৃতদেহ জঙ্গলের ভেতরে অবস্থিত নল রাজার দুর্গের কাছে পাওয়া গেছে। আর এখানেই জাগে প্রশ্ন, সে ওই স্থানে গেল কখন আর কেই বা তাকে মারল? এই প্রশ্নের উত্তর খুঁজতে মাস্টারদার সঙ্গে পুলিশ ইন্সপেক্টর সন্দীপ বাবুর সাথে দেখা করলাম। উনি অবশ্য তদন্তের স্বার্থেই বাড়িতে এসেছিলেন। এদিকে তখন হরিহর বাবু আর ওনার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে মাস্টারদা আর আমাদের দেখে ইন্সপেক্টর সন্দীপ বাবু বললেন, আপনাদের তো ঠিক চিনলাম না, আপনারা মৃতার কে হন? ইন্সপেক্টর, ওনারা হলেন আমার আমন্ত্রিত অতিথি।
কয়েকদিন হলো আমাদের বাড়িতে আছেন। আপনার নাম? আমি হিমাদ্রি শেখর দাশগুপ্ত, কলকাতায় থাকি, পেশায় একজন রিসার্চার, আর ওরা আমার স্টুডেন্ট। এখানে কি ঘুরতে এসেছিলেন? আসলে হরিহরদা আমার পিসেমশাইয়ের বন্ধুর ছেলে, ছোটবেলা থেকেই ওনার সঙ্গে আমাদের সম্পর্ক। আর যদি বলেন এখানে আসার কথা, তাহলে শুরু থেকেই বলতে হয়। এই বলে মাস্টারদা তাকে সমস্ত ঘটনা খুলে বলল, সেই পুঁথি থেকে শুরু করে ওই ধাঁধা, আর অবশ্যই সোনার ড্রাগনের মূর্তির কথাটাও। পুরো বিষয়টা শুনে দেখলাম ইন্সপেক্টর বললেন, আচ্ছা, এবার পুরো ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়েছে। লোভে পড়ে সোনার ড্রাগন মূর্তি খুঁজতে গিয়েই ওনার মৃত্যু হয়েছে। একবার কি জঙ্গলের ওই স্থানে যাওয়া যায় ইন্সপেক্টর? মাস্টারদার অনুরোধে ইন্সপেক্টর রাজি হলেন এবং আমরা সবাই তারপর অগ্রসর হলাম চিলা পাতার সেই রহস্যময় স্থান, অর্থাৎ নল রাজার দুর্গের দিকে। আমরা পৌঁছানোর পর সেখানে দেখি চারিদিকে রক্তের দাগ এবং মৃতদেহটি চাদর চাপা অবস্থায় একটা উপড়ে ফেলা রামগুয়া গাছের পাশে রাখা রয়েছে। মাস্টারদা আমাদের আগে সেখানে এগিয়ে গেল এবং মৃতদেহের ওপর থেকে চাদরটা হালকা সরাতেই সে দেখল যে মুখটা থ্যাতলানো এবং শরীরের একটা অংশ নেই। হরিহরবাবু তো ছেলের মৃতদেহের অমন অবস্থা দেখে প্রায় অচেতন হয়ে পড়লেন। অবশ্য তৎক্ষণাৎ ওনাকে সামলাতে আমরা দুই বন্ধু রাজা এবং বিল্টু ব্যস্ত হয়ে পড়লাম। এবার আসি মৃতদেহটির কথায়। প্রাথমিকভাবে যেটা দেখে মাস্টারদার অনুমান যে চিতাবাঘের থাবায় আহত হয়ে হরিহরবাবুর ছেলে প্রাণ হারিয়েছে এবং এই চিতাবাঘটি শরীর থেকে তার একটি অংশ আলাদা করে নিয়ে গেছে। আর এর মাঝেই দূর থেকে একটি লোক দেখি আমাদের উদ্দেশ্যে হাত নাড়ছে। অস্পষ্ট চেহারাটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল যখন লোকটি আমাদের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, রঘুনাথ বাবুই আমাদের দেখতে পেয়ে দূর থেকে হাত নাড়ছিলেন। কাছে এসে মাস্টারদার দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি পুলিশের কাছে খবর পেয়ে এখানে? হ্যাঁ, কিন্তু আপনি? আরে মশাই, এটা যে আমার কর্মস্থান, আমি এখানে থাকবো না তো কে থাকবে? তাছাড়া হরিহরবাবুর ছেলে এইভাবে মারা গেল আর আমি ছুটে আসবো না? কত করে লোকটাকে বলেছিলাম এমন ভাবনা চিন্তা মাথা থেকে দূর করুন মশাই। এইভাবে গুপ্তধন এখানে খুঁজলে পাবেন না, আর কি করেই বা থাকবে। কিন্তু আমার কথা শুনলেন না, আকাশ কুসুম চিন্তা করেই বসলেন। তাই নাকি? কিন্তু আমি যে আপনার সম্বন্ধে অন্য কিছু শুনেছিলাম। নিশ্চয়ই ওনার মুখে শুনেছিলেন যে আমি একজন খারাপ লোক। জঙ্গলের ওই রামগুয়া গাছ আর অন্যান্য জন্তুর চোরা পাচারের সঙ্গে জড়িত। না মানে কি আর মানে, আমি জানি আমার সম্পর্কে উনি এই সমস্ত কথাই আপনাকে বলেছেন। রঘুনাথ বাবুর কথা শুনে আমরা তো হতবাক, নিজের কানকেও তখন বিশ্বাস করতে পারছি না। আসলে গত রাতে হরিহরবাবু ওনার সম্বন্ধে আমাদের যা যা বলেছিলেন ঠিক সেই কথাগুলোই তখন তিনি আমাদের বলছেন। ওইদিকে আবার দূরে বসে থাকা হরিহরবাবুকে দেখলাম উনি তখন আমাদের দিকেই চেয়ে রয়েছেন। মাস্টারদা সেই মুহূর্তে ওনাকে বলল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে আপনার সম্বন্ধে আমাদের একটা ভুল ধারণাই তৈরি হয়েছিল। তবে এই পুঁথির কথা যদি বলেন তাহলে বলবো যে ওনার গুপ্তধন সংক্রান্ত অনুমান কিন্তু ভুল নয়। আমি অনুসন্ধান করেই বলছি, এখানে সত্যিই গুপ্তধন আছে। বলতে পারেন একটি সোনার ড্রাগনের মূর্তি আছে। এর আগে খনন কার্য চালিয়ে এমন কোনো মূর্তি এখান থেকে উদ্ধার হয়নি। কারণ পুঁথিতে পাওয়া ধাঁধার অর্থ জেনে সেই বিশেষ জায়গায় আজ অব্দি খনন কার্য হয়নি। ইতিহাসবিদদের কথা মাথায় রেখেই বলছি, আজও প্রাচীন পুঁথির সত্যতা সঠিকভাবে যাচাই করে দেখলে এখনো ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বহু গুপ্তধন উদ্ধার করা সম্ভব হবে। হরিহরদা ক্রমাগত এই পুঁথি নিয়ে পড়েছিলেন বলে পুঁথিটি আরও নিখুঁতভাবে পড়তে আমি বাধ্য হয়েছি। গতকাল আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর যখন ফিরে গিয়ে আপনার বিষয় শুনলাম, তখন তৎক্ষণাৎ নিজের বুদ্ধি খাটিয়ে একটা প্ল্যান করি যাতে এর সত্যতা সকলের সামনে উঠে আসতে পারে।
সেই কারণেই আমি ধাঁধার আসল অর্থ সবার সামনে তুলে ধরি। গুপ্তধন বলতে যে এখানে একটা সোনার ড্রাগনের মূর্তি রাখা রয়েছে সেটা জানিয়ে আমি দেখতে চেয়েছিলাম যে হরিহরদা একজন লোভী মানুষ নাকি ওনার বলা কথাগুলোই সঠিক, অর্থাৎ আপনি এবং আপনার ডিপার্টমেন্টের কয়েকজন অফিসার আদতে অসাধু কিনা। কিন্তু শুভাশিস যে এর মধ্যে ঢুকে পড়বে সেটা সত্যিই বুঝতে পারিনি। না মিস্টার দাশগুপ্ত, আমি বা আমার ডিপার্টমেন্টের কেউই ওই গুপ্তধনের খোঁজে নেই। তবে শুভাশিসের বিষয়ে একটা কথা আপনাকে বলে রাখি। হরিহর বাবুর ছেলে এর আগেও অনেকবার এখানে খনন কার্য চালাবার জন্য চেষ্টা করেছিল। সঠিক প্রমাণের অভাবে সে বেঁচে যায়। পরে ডিপার্টমেন্ট থেকে শুভাশিসের উপর নজর রাখা শুরু হয় এবং এই দায়িত্ব আমাকেই দেওয়া হয়। সেটা হরিহর বাবুও ভালো মতো জানতেন। বিগত কয়েক মাস ধরে আমি শুভাশিসের উপর সর্বদাই নজর রেখেছিলাম। মাস্টারদা আর রঘুনাথ বাবুর এই কথোপকথনের মাঝে হরিহর বাবু এসে ঢুকলেন। উনি বললেন, ছেলেকে যেই কারণে হারালাম, মানে ওই ওই সোনার ড্রাগনের মূর্তি আর খুঁজে লাভ নেই হিমাদ্রি। চলো চলো ফিরে যাই। হ্যাঁ গো মাস্টারদা, ওই সোনার ড্রাগনের মূর্তি এখন আর খুঁজে লাভ নেই, কারণ ওটা আর এখানে আছে বলে তো আমার মনে হচ্ছে না। সামনের রামগুয়া গাছটা মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে এবং খুব সম্ভবত ওখানকার মাটিও খোঁড়া হয়েছে। দেখো, একটা বিশাল গর্ত রয়েছে ওখানে। আমার ধারণা ওই জায়গা থেকে মূর্তিটা কেউ নিশ্চিত সরিয়ে নিয়েছে। পুলিশ ইন্সপেক্টর সন্দীপ বাবু ঠিক ওই মুহূর্তেই আমাদের সামনে এসে দাঁড়ালেন। বললেন, কিন্তু আমার কাছে চিত্রটা যে এখনো সম্পূর্ণ হলো না হিমাদ্রি বাবু। মানে আমি তো ঠিক বুঝতে পারছি না ইন্সপেক্টর। মানেটা তো হিমাদ্রি বাবু আমাদের বলবেন, কি তাই তো? আমি বুঝতে পারছি ইন্সপেক্টর, আপনি ঠিক কি বলতে চাইছেন। হ্যাঁ, শুভাশিস মারা যায়নি, সে বেঁচে আছে এবং সুস্থ আছে। কথাটা শোনা মাত্র আমরা চমকে উঠলাম। ওখানে উপস্থিত মাস্টারদা আর ইন্সপেক্টর বাবু ছাড়া সবাই স্তম্ভিত, এমনকি হরিহর বাবুও। মাস্টারদা তখন পুরো ঘটনাটা আমাদের খুলে বলল। তার কথা অনুযায়ী আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই আমি আরও বেশি সজাগ ছিলাম। গতরাতে ওরা শুয়ে পড়ার পর বেশ কিছুক্ষণ পর আমি নিচের সদর দরজা খোলার শব্দ শুনতে পাই এবং উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতেই দেখি যে শুভাশিস হাতে একটা টর্চ নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। আমিও তৎক্ষণাৎ কাউকে কিছু না বলে হাতে টর্চ নিয়ে তার পিছু নিই এবং পৌঁছে যাই জঙ্গলের ভিতরে নল রাজার দুর্গের কাছে অবস্থিত রামগুয়া গাছটির সামনে। শুভাশিস অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে ওই গাছটা অনেক কষ্টে উপড়ে ফেলতে সক্ষম হয়। তারপর যেই সে সেখানকার মাটি খুঁড়তে যাবে তখনই আমি গিয়ে তার হাতটা ধরে ফেলি। আমি তাকে বোঝাই যে এই কাজ করাটা মোটেই আইনসম্মত নয়। এখান থেকে পাওয়া গুপ্তধন আদতেই সরকারি সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। আর এই নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু বাগবিতণ্ডা চলে। ওদিকে আবার আমাদের দেখতে পেয়ে একজন ফরেস্ট গার্ড দৌড়ে আসে, আর ঠিক সেই সময় একটি চিতাবাঘের আগমন ঘটে। ফরেস্ট গার্ডের পেছন থেকে সেই চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে এবং নিমেষের মধ্যেই থাবাতে ভদ্রলোককে শেষ করে ফেলে। কপাল নিতান্তই ভালো ছিল বলে আমি আর শুভাশিস এই যাত্রায় বেঁচে ফিরতে পেরেছি। এবার আমরা বুঝতে পারলাম যে সেই মৃতদেহটি আদতে ওই ফরেস্ট গার্ডের। কিন্তু মাস্টার তার শুভাশিসদাকে এতক্ষণ অন্তরালে রাখলো কেন, সেটাই প্রশ্ন। এর উত্তর অবশ্য রঘুনাথবাবু কিছুটা আন্দাজ করে নিয়ে বললেন, বুঝেছি হিমাদ্রি বাবু, আমার পরিচয় নিয়ে আপনার মনে সন্দেহ ছিল, তাই আমার পরীক্ষা নিতে এমনটা ঘটালেন, তাই তো? না, মানে একটা সংশয় দূর হয়েছিল ঠিকই, কিন্তু আপনি সত্যিই হরিহর তার ভালো চান না অন্য কিছু, সেটা জানার জন্যই এই চিত্রনাট্য সাজানো। মাস্টারদার কথা শেষ হতেই শুভাশিসদা আমাদের সামনে এসে দাঁড়ালো, আর তাকে দেখা মাত্রই হরিহর বাবু দৌড়ে গেলেন এবং আনন্দে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। উত্তেজনার বশে সে যা করছে তা একেবারেই কাম্য নয়, ফলে সবার কাছে করজোড়ে সে ক্ষমা চাইতে বাধ্য হলো। আমাদের এই গল্প হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ওই যে সোনার ড্রাগনের মূর্তি, হ্যাঁ, সেটা এখন কোথায়
এই প্রশ্নই তখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। যদিও এর জন্য আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, কারণ ওই গর্ত থেকেই মাস্টারদা গত রাতের মধ্যে সেই সোনার ড্রাগনের মূর্তির কাজ সম্পূর্ণ করেছিল, যেটা এখন বিরাজ করছে হরিহর বাবুর বাড়ির দোতলায় আমাদের ঘরে। আরো স্পষ্ট করে বললে মাস্টারদার ব্যাগে। আমরা সবাই তারপর জঙ্গল থেকে ফিরে এলাম হরিহর বাবুর বাড়ি এবং ছুটে গেলাম বাড়ির দোতলায় আমাদের শোয়ার ঘরে। মাস্টারদা তার ব্যাগ থেকে কাপড় মোড়ানো সেই মূর্তিটা বের করে আমাদের সামনে রাখতেই আমার গা যেন শিউরে উঠল। চোখের সামনে তখন টেবিলে রাখা সেই সোনার ড্রাগন, হ্যাঁ, প্রাচীন ভুটানি মূর্তি। ভুটানি রাজার উপাধি ড্রাগন রাজা, আর তার উপলক্ষেই এটি নির্মিত হয়েছিল বলে জানা গেল ওই মূর্তির নিচে জঙ্ঘা ভাষায় লেখা ফলকটি থেকে। মাস্টারদা সেই মূর্তি ইন্সপেক্টর সন্দীপ বাবুর হাতে তুলে দিল, কারণ এটি এখন আমাদের রাষ্ট্রীয় সম্পদ। যদিও ইন্সপেক্টর সন্দীপবাবু জানালেন এই কর্মকাণ্ডের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের পুরস্কার স্বরূপ অর্থ প্রদান করা হবে, কিন্তু মাস্টারদার আবার এই বিষয়ে অনীহা রয়েছে। অতএব সেই অর্থ সম্পূর্ণরূপে হরিহরবাবু এবং ওনার ছেলের হাতেই তুলে দেওয়া হবে। 2 দিন পর আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল কোচবিহার থেকে। ফেরার দিন আমরা খুব ভোরেই চিলাপাতা ছেড়ে রওনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। তবে জঙ্গল যে শেষ মুহূর্তে আমাদের জন্য আরো রোমাঞ্চ তুলে রেখেছিল সেটা বুঝলাম কিছুটা পথ যেতেই, যখন আমরা হঠাৎ করেই একদল হাতির মুখোমুখি হলাম। রাস্তা ঘেঁষেই জঙ্গলের মধ্যে তারা পাতা খাচ্ছিল। হাতিগুলোকে দেখলে মনে হবে যেন তারা একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে। দলে আবার রয়েছে সদ্যজাত হাতি শাবকও, কিন্তু আমাদের গাড়ি দেখা মাত্র তাদের অতিমাত্রায় সজাগ হয়ে যেতে দেখলাম। এদিকে গাড়ির ড্রাইভার বারণ করা সত্ত্বেও বিল্টু জানলার কাঁচ নামিয়ে নিজের মুখ বের করে হাতে ক্যামেরা নিয়ে তাদের ছবি তুলতে লাগলো। আর ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতেই ঘনিয়ে এলো বিপত্তি। একটা হাতি সোজা আমাদের গাড়ি লক্ষ্য করে এগোতে লাগলো, মনে হবে যেন তাড়া করতেই ছুটে আসছে। এই অবস্থায় দ্রুত পদে গাড়ি ব্যাক করে নেওয়াই নিয়ম, কিন্তু সেখানে পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ায় আমাদের গাড়ির অবস্থা হয়ে পড়ল সঙ্গীন। সামনে এগিয়ে আসছে হাতি, অথচ পেছনে ব্যাক করে আসার কোনো উপায় নেই। অন্য হাতিগুলোর মেজাজও তখন সুবিধের ঠেকছিল না। তবে এই ক্ষেত্রে আমাদের ড্রাইভার যেহেতু এমন পরিস্থিতির জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, ফলে পেছনে বাকি গাড়ির ড্রাইভারদের সে ইশারা করা মাত্র তারা সমস্বরে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ ও আওয়াজ করতে লাগলো, এবং সেই আওয়াজের জোরেই রাস্তা ছেড়ে আবারও হাতির দল চলে গেল জঙ্গলের মধ্যে। আর একবার ওই হাতির দল রাস্তা ছাড়তেই আমাদের গাড়ি দ্রুত গতিতে সেই স্থান পেছনে ফেলে এগিয়ে চলল। হুহ বাবা, আসলে প্রায় প্রতিদিনই হাতির দল একদিক থেকে অন্যদিকে যায়, আবার ভোর হতেই ফিরে আসে এপাশের জঙ্গলে। এমন দৃশ্য এখানে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও আমাদের ক্ষেত্রে এই মুহূর্তগুলো যেন বড্ড আতঙ্কে কেটেছিল। যাই হোক, আমরা উত্তরবঙ্গ এবং জঙ্গলকে বিদায় জানিয়ে ফিরে এলাম কলকাতায়। ফেরার পর আমাদের মুখে চিলাপাতা অভিযানের কাহিনী শুনে জোনাকি একটা অদ্ভুত প্রশ্ন করেছিল, যেটা তখন সত্যিই আমাদের মাথায় আসেনি। কিন্তু মাস্টারদা, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? ফরেস্ট গার্ড তো খাকি পোশাক পরেন, তাহলে পোশাক দেখেও সবাই কি করে তাকে সুভাষিসদা ভাবলো? আমি তো এটাই বুঝতে পারছি না। বাহ, চোখে না দেখেও শুধু শুনে তোর এই প্রশ্ন করা দেখে সত্যি খুব ভালো লাগলো। ঠিকই বলেছিস, আর এই চিন্তা আমার মাথাতেও এসেছিল। তবে এই সমস্যার সমাধান শুভাশিসের জন্যই হয়। কিভাবে? এমনিতেই তো বৃষ্টি হচ্ছিল শুনলি, তাই ফিরতে যদি সকাল হয়ে যায় এবং তার ধুলো কাদা মাখা পোশাক সকলের নজরে আসে, তখন কি উত্তর দেবে সে? এই ভেবে শুভাশিস আরও এক সেট জামা কাপড়ও নিয়েছিল সঙ্গে, আর সেটাই শুভাশিস পরে। ওর এই কাদা মাখা জামাটা একটু ছিঁড়ে ছুঁড়ে আমরা কোনো রকমে পরিয়ে দিই ওই ফরেস্ট গার্ড ভদ্রলোককে।
সাধারণভাবে দেখে কারোর কিছুই মনে হবে না জানতাম, তাছাড়া লাশের ওরকম বিভৎস একটা অবস্থা। তবে ইন্সপেক্টর সন্দীপবাবু যথেষ্ট এফিশিয়েন্ট আর পুলিশে চাকরি করছেন, ফলে লাশ দেখতে অভ্যস্ত, তাই ওনার চোখে ফাঁকি দিতে পারিনি। সত্যি মাস্টারদা এবং অবশ্যই জোনাকির বুদ্ধি দেখে আমরা বেশ গর্ব অনুভব করলাম এবং মনে মনে ঠিক করে নিলাম আমাদেরও পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে। সেই সাথে পরবর্তী অভিযানে আর জোনাকিকে মিস করা যাবে না। নতুন নতুন অভিযান, বেরিয়ে পড়ে চারজন, রহস্যের সব মায়াজাল কাটিয়ে ওঠে একজন। কেশে 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 সে মাস্টারদা, সে মাস্টারদা, অন্ধকারে আলোর রাস্তা পথ দেখাচ্ছে মাস্টারদা। এই যে আপনাকে বলছি, গল্প তো শোনা হয়ে গেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করুন। আর সাবস্ক্রাইব শুধু করে থামলে হবে না, তার সাথে বেল নোটিফিকেশনটাও অবশ্যই ক্লিক করুন আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে পেতে। আজকে আমাদের নিবেদন ছিল লেখক রনিত ভৌমিকের কলমে মাস্টারদা অভিযানের গল্প চিলাপাতার জঙ্গলে। চিলাপাতার জঙ্গলে কাহিনীটি প্রথম প্রকাশ পায় অক্ষরমালায়, শিশু কিশোর এই পত্রিকার নবোদয় সংখ্যায় 2024 সালে। লেখক রনিত ভৌমিকের কাছে আমরা একান্তভাবে কৃতজ্ঞ তার এই গল্পটি নিয়ে আমাদের কাজ করতে দেওয়ার জন্য। তো হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হলো না, পত্রপাঠ প্রকাশনী থেকে এবার বইমেলায় আপনারা পেয়ে যাবেন মাস্টারদা অভিযানের নতুন একটি বই। তাই আর দেরি করবেন না, সবাই গিয়ে বইমেলা থেকে অবশ্যই সংগ্রহ করুন মাস্টারদা অভিযানের নতুন একটি বই, শুধুমাত্র পত্রপাঠ প্রকাশনী থেকে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পত্রপাঠ প্রকাশনী স্টল নাম্বার হল 444। আজকে আমাদের নিবেদন ছিল লেখক রনিত ভৌমিকের কলমে মাস্টারদা সিরিজের কাহিনী চিলাপাতার জঙ্গলে। গল্পটি শ্রুতিনাট্য রূপদান করেছেন দেবস্মিতা এবং মোহর। গল্পের কথক তথা রজতের চরিত্রে ছিলেন আসাঞ্জন। মাস্টারদা ওরফে হিমাদ্রি শেখর দাশগুপ্ত চরিত্রে ছিলাম আমি, শুভদীপ। হরিহরবাবুর চরিত্রে ছিলেন দীপঙ্কর, রাজার চরিত্রে নীল, জোনাকির চরিত্রে অস্মিতা, বিল্টু শুভম, রঘুনাথ গোস্বামীর চরিত্রে ছিলেন পার্থ, সন্দীপবাবুর চরিত্রে আকাশ, শুভাশিস রমাকান্ত এবং সবশেষে পরিমলের চরিত্রে ছিলেন সৌমেন। আমাদের আজকের গল্পটির প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভদীপ ব্যানার্জি। সমগ্র শব্দগ্রহণ এবং আবহ সৃজনে ছিলেন ফিনিক্স অডিওভার্স। এমন আরও দারুণ গল্প শুনতে কান রাখুন শুধুমাত্র বং স্টোরি সার্কেলে। মাস্টারদার গল্প শুধুমাত্র এইখানেই পাবেন। খুব শীঘ্রই শোনা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন বং স্টোরি সার্কেল। এখানে আমরা গল্প বলে থাকি।